গতদিন বলছিলাম যে আজকে থেকে সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটা সহজ, আবার মানে আমরা আগেও করেছি এই চ্যাপ্টারটা। আর এখান থেকে অঙ্ক একদম শিওর, দু একটা অধ্যায় আছে যে জায়গা থেকে একদম পুরোপুরি শিওরভাবে অঙ্ক আসে এখান থেকে। বি পার্টের জন্য না, সি পার্টের জন্য একদম কনফার্ম অঙ্ক আসে সি পার্টে। তো এই অধ্যায়টা আর একটা আবার সব থেকে মজার ব্যাপার আছে, এই অধ্যায়টা ফোর্থ ইয়ারও আছে, এই অধ্যায়টা সেকেন্ড ইয়ারও ছিল, ফার্স্ট ইয়ারও ছিল, মানে 4টা ইয়ার ধরেই এই চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটার নাম হলো কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির আর্থিক বিবরণসমূহ, দ্বিতীয় চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার আবার দুই ভাগে ভাগ করা আছে, একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর একটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দুই ভাগে ভাগ করা আছে। এখন দুই পাশে দুইটা মেথড। ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে ওই যে আমরা যে ব্যালেন্স শিটটা করতাম, ওইটা ব্যালেন্স শিট, যেটা আমরা আর্থিক বিবরণী বলি বাংলায়। এটা তো সেই ক্লাস 9 থেকে যারা কমার্স আছে তারা ওখান থেকেই করে করে আসছে, তাই না? তো এটা সবার কাছেই পরিচিত, জাস্ট ওখানে বাংলায় ছিল, এখানে ইংরেজিতে। আর সব কিছুই সেম, একই, নিয়মগুলো সব একই রকম, কোনো চেঞ্জ নাই। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একদম সহজ একটা, যেটা ফোর্থ ইয়ারও আছে। এবার যা ফোর্থ ইয়ারে ম্যাথ এখানেও আছে, তার মানে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। তো এখন যদি তুমি শিখতে পারো, ফোর্থ ইয়ারের জন্য তোমার একটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মাত্র আহ, দুইটা ভাগে মানে ভাগ করা আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। একটা হলো ডিরেক্ট মেথড আর একটা হলো ইনডিরেক্ট মেথড। ঠিক আছে, তো ইনডিরেক্ট মেথডটা সব থেকে বেশি পরীক্ষায় রিপিট করে, ডিরেক্ট মেথডটা অত আসে না। আর আমার কথাই বলি, আমি বলে কি, আমার যারা পরিচিত আছে, যারা ভালো ভালো স্টুডেন্ট, তারা কেউই ডিরেক্ট মেথড শেখে না, কারণ ওইটা অতটাও ভ্যালুয়েবল না। আমি নিজেও আমি ডিরেক্ট মেথড পারি না। মানে আমি ট্রাই করিনি কখন ডিরেক্ট মেথডের জন্য, ওইটা একটু অন্যরকম। পারি বলতে, পারি না বলতে একেবারে ভুল, পারি অবশ্য, নিয়মটা জানি যে কীভাবে করতে হয়, ওইটা অনেকগুলো ওয়ার্কিং করতে হয়, তারপরে সে ডিরেক্ট মেথডে কাজ করতে হয়। কিন্তু ইনডিরেক্টে ওটা না, এই ইনডিরেক্ট অনেক সহজ, ইজি একটা প্রসেস। তো আমরা শুরুতে যেটা দেখবো সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা দেখার পর পরে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখবো। তা এরকম একটা অঙ্ক যদি আমরা দেখি, তো শুরুতে আমরা অঙ্কে চলে যাব। আশা করি বিস্তারিত বুঝতে পারছো, অঙ্কে চলে যাই। আমরা যদি 2017 সালের যে ম্যাথটা, সেটা হলো 16 নম্বর অঙ্কে আসছিল। আর বেসিক্যালি এই অঙ্কগুলো বেশিরভাগ শেষের দিকেই পড়ে, মানে একদম শেষে অঙ্কগুলোর ভিতরে থাকে। তো আমাদের কিন্তু একটা জিনিস বারবারই বোঝানোর ট্রাই করি, সেটা হলো প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কোন ম্যাথ আর ওটা কোন ধরনের ম্যাথ। ঠিক আছে, তাহলে এমন হয় অনেক সময়, আমি এমনও দেখছি অনেকের যারা ম্যাথটা পারতো, কিন্তু সব প্রশ্ন না বোঝার কারণে সে ম্যাথটা করতে পারে না। ঠিক আছে, এরকম হয়, অনেকের সাথেই হয়। ইভেন আমার সাথেও হয় মাঝে মাঝে, যেটা আমার প্রশ্ন ও পড়ার গাফিলতিতে এটা হয়। সেই জন্য প্রশ্নটা আগে গুরুত্ব সহকারে পড়তে হবে, পড়ার পরে যে তারপরে যে ম্যাথটা আমাদের সলিউশন করতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে, পার্ট বাই পার্ট। ঠিক আছে, তো এই ম্যাথটা যদি আমরা অ্যানালাইসিস করি, এই ম্যাথটা ইনডাইরেক্ট মেথডে আছে, এখানে দেখলে বুঝতে পারছো এটা ইনডাইরেক্ট মেথড। আমি খানিকক্ষণ আগেও বললাম যে এখানে দুইটা পার্ট আছে, একটা ডিরেক্ট মেথড আর একটা ইনডাইরেক্ট মেথড। তো আমাদের রিকোয়ারমেন্টে বলেই দেবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড। আবার এখানে যদি ডিরেক্ট মেথডের কথা বলে, তো ডিরেক্ট মেথড। ঠিক আছে, তো ভাগ্য যদি খারাপ থাকে তাহলেই ডিরেক্ট মেথড আসবে, না হলে আসবে না। আর আমি গতকালও বলছিলাম যে তোমার ভাগ্য অতটাও খারাপ না, তুমি অনেক ভাগ্যবান। তো এখানে ইনডাইরেক্ট মেথড আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমরা যদি অঙ্কটা পড়ে পার্ট বাই যদি একটু দেখার ট্রাই করি, আশা করি বুঝতে পারবো। এখানে কিছু ওয়ার্কিং থাকে, তো ওয়ার্কিংগুলো আশা করি বোঝাতে পারবো পার্ট বাই পার্ট দেখায়, আস্তে আস্তে ধীরে ধীরে। আর এটা তিনটে ভাগে, এই অঙ্কটা তিনটে ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, এটা তিনটে ভাগে। একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা পার্ট। আর একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যেটার বলে। মোট তিনটা মেথড, মানে তিনটা মেথড, সরি বলছি, তিনটা পার্টে এটা ভাগ করা আছে। ঠিক আছে, তো এই আমরা যদি শিখি আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। আগে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, ম্যাথে কী বলছে, কী করতে হবে, আমরা ম্যাথে চলে যাই। তো শুরুতে আমরা যেটা বলছিলাম, এই অঙ্কটা দেখতে কিছুটা এমন হবে। এক পাশে গত বছরে টাকা দেওয়া থাকবে, এই যে এই পাশে দেওয়া রয়েছে সেটা 15 সাল, 2015 সাল। আর এক পাশে দেওয়া থাকবে 2016 সাল। ঠিক আছে, মানে দুইটা বছরের ভিতরে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে কোন বছরে কী কেমন, আর আমাদের ক্যাশ টাকা কত থাকছে। এটাই মেন এখানকার কথা, কোথায় আমরা কত টাকা ক্যাশ টাকা ইউজ করছি, আর অবশেষে আমাদের কত টাকা হাতে থাকছে, এটা আমাদের মেন কথা বের করতে হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস হলো, একদম শেষে যেয়ে
এই টাকাটা মানে এই 45,000 টাকাটা মিলে যাবে, মানে আমাদের 16 সালের ক্যাশটা মানে বের করতে, মানে আমাদের যে সঠিক আছে এটা জাস্টিফাই করার মতোই কিছুটা। এটা যার মিলে যাবে, শেষে অঙ্ক করতে করতে যখন 45,000 মিলে যাবে তখনই হয়ে যাবে অঙ্কের মানে সে মানে উইনার, পূর্ণতা এক কথায়। ঠিক আছে, তো এই অঙ্কটা আহ, আমার একটু সমস্যা কি, ওই সিজন চেঞ্জ হচ্ছে তো আস্তে আস্তে শীত পড়তেছে, এই জন্য ভয়েস হয়তো একটু অন্যরকম লাগতেছে। আর এমনি তো আমার ভয়েস অন্যরকমই, হরার টাইপ, তারপরেও একটু অ্যাডজাস্ট করতে হবে, তাছাড়া কিছু করার নাই। তো আমরা শুরু থেকে ম্যাথটা যদি পড়ি, আর আমি আগেই বলে দিচ্ছি যে ম্যাথটা এইভাবে স্ট্রাকচারে থাকবে, একটা অ্যাসিস্ট থাকবে, এক পাশে লাইব্রেরিজ থাকবে, আর 2 সাল এ করা থাকবে, এই পাশে 15 সাল, 16 সাল, যে কোনো সাল থাকতেই পারে, মানে 2টা ইয়ারের টাকা এরম দেওয়া থাকবে, আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও দেওয়া থাকবে। তো আমরা শুরুতে যদি দেখি, অ্যাসেট পার্টে রয়েছে ক্যাশ, যেটা 16 সালে ছিল 45,000, আর 15 সালে ছিল 57,000। ঠিক আছে, এখন রিসিভেবল রয়েছে, আগে 16 সালে ছিল, মানে আমরা যদি অতীত থেকে দেখি 64,000 ছিল, এখন হয়ে গেছে 72,000। ইনভেন্টরি মানে যেটা মজুদ বলে, সেটা অতীতে ছিল 1,47,000, এখন হচ্ছে 1,32,000। এইভাবে কিছু দেওয়া রয়েছে, এই পাশে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পর্যন্ত দেওয়া রয়েছে। ঠিক আছে, এই পাশে লাইব্রেরি সার্ভিস এখন পেয়েবল দেওয়া আছে, যেটা আগে ছিল 45,000, এখন হয়ে গেছে 44,000, মানে একটু কমে গেছে, এরকম কম বেশি এরকম থাকা হয়েছে। ঠিক আছে, এই জন্য এখন রিসিভেবল আগে ছিল 64,000, এখন 72,000, মানে বেড়ে গেছে, এইভাবে কম বেশি থাকতে পারে। এই পুরো অঙ্কটা যদি আমরা পড়ি, এই যে কমন স্টক 1 টাকা করে ছিল আগে, 2.5 লাখ, এখন হয়ে গেছে 2,80,000, এইভাবে রয়েছে পুরো অঙ্কটা স্ট্রাকচার। তো অ্যাডিশনাল ইনফরমেশনের ভিতরে কিছু দেওয়া রয়েছে, সেটা হলো অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 60,000 অ্যান্ড চার্জেস ফ্রন্ট প্রিপেইড এক্সপেন্স অফ টাকা 4400। এখানে আমাদের যে অপারেটিং এক্সপেন্স রয়েছে, ঠিক আছে, এর ভিতরে যে আমাদের যে ডেপ্রিসিয়েশন থাকে, অপারেটিং এক্সপেন্স কিন্তু একটা ডেপ্রিসিয়েশনের ভিতরে, মানে পরিচালনা আয়ের ভিতরে কিন্তু ডেপ্রিসিয়েশন মানে আমাদের অবচয়টা থাকে। তো সেটাই বলতেছে যে অপারেটিং এক্সপেন্সে যে ইনক্লুড রয়েছে ডেপ্রিসিয়েশন, সেটা 60,000, এবং এর চার্জেস প্রিপেইড এক্সপেন্স 4400। এর ভিতরে কিছু প্রিপেইড এক্সপেন্স মানে এক্সপেন্স ইনক্লুড রয়েছে, সেটা আমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবো। তারপরটা বলেছে ল্যান্ড অর সোল্ড ফর অ্যাট কস্ট, আমাদের যে ল্যান্ডটা ছিল এখানে, ল্যান্ড 1,25,000, সেটা সোল্ড করে দিয়েছে। ঠিক আছে, তারপর বলেছে ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 1,05,290 ওয়ার পেইড, মানে এটা পেইড করা হয়ে গেছে 1,05,290 টাকা, এটা ক্যাশ ডিভিডেন্ড আমরা দিয়ে দিছি। ওকে, নিট ইনকাম ফর 2016 ওয়াজ, মানে 2016 সালে নিট ইনকাম ছিল 46,890। তারপরে বলেছে ইকুইপমেন্ট ওয়াজ পারচেসড, আমাদের একটা ইকুইপমেন্ট সেটা পারচেস করছি ফ্রম টাকা 65,000 ক্যাশ। আমরা একটা ইকুইপমেন্ট, এখানে অজ রয়েছে, তার মানে 5টা আমরা পারচেস করেছিলাম, যার মূল্য ছিল 65,000। এগুলো গেছে ইন অ্যাডিশন ইকুইপমেন্ট কস্টিং টাকা 40,000 উইথ এই বুক ভ্যালু অফ টাকা 16,000 ওয়ার সোল্ড ফর টাকা 14,000 ক্যাশ। এখন বলতেছে আমরা নতুন করে একটা ইকুইপমেন্ট পারচেস করেছে, যেটা হলো 65,000। ঠিক আছে, আর একটা ইকুইপমেন্ট কস্টিং হলো 40,000 রয়েছে। ঠিক আছে, সেটা বুক ভ্যালু ছিল, সেটা সরি একটু ফোন আসছিল, এই কারণে একটু ডিস্টার্ব হয়ে গেল। তো এখানে আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে 40,000 টাকা দামের একটা মানে ছিল, ইকুইপমেন্ট ছিল, যেটার মূল্য এখন এসে দাঁড়িয়েছে 16,000, মানে আমাদের অবচয় দিয়ে বাদ দিয়ে যে বুক ভ্যালু অফ 16,000, সেটা এখন বিক্রি করে দিয়েছে 14,000 টাকায়, মানে 2,000 টাকা লসে বিক্রি করে দিয়েছে। তারপরে যেটা আমাদের বলেছে 6 নম্বর, বন্ডস আর কনভার্টেড এ ফেস ভ্যালু বাই ইস্যুইং 30,000 শেয়ার অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। আমাদের যে বন্ডটা ছিল সেটা এখন ফেস ভ্যালুতে, মানে তার ফেস ভ্যালু ছিল যেটা মানে কনভার্ট করে ফেলাইছে, তার ফেস ভ্যালু ছিল মানে এই যে 1 টাকা করে 30,000, আমাদের এই বন্ডটা এখন কমন স্টকে এই কনভার্ট করে ফেলেছে। ঠিক আছে, তো ওইটা আমরা পরে যা, ওখানে টাকার কোনো লেনদেন হয়নি, যা ছিল তাই আছে। তারপর হচ্ছে নেট সেলস 2016 ওয়ার 3,67,000, আমাদের 2016 সালে নেট সেলস ছিল 3,67,000। এখানে তারপরে বলেছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড। এখন ইনডাইরেক্ট মেথডে আমাদের কীভাবে নিয়ম সেটা আমরা দেখবো, আর একটা করে এন্ট্রি দেখে একটা করে বুঝবো। হ্যাঁ, তো শুরুতে আমরা যদি ম্যাথের সলিউশনটা যাই তাহলে দেখি, ফলো করি। তো এখানে ম্যাথটা সামনে রাখার কারণে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু অন্যভাবে ধরা আছে, তো দেখা যাক বোঝানোর। তো এখানে কোম্পানির নাম ছিল
গ্রিন কোম্পানি, যে এখানে ছিল গ্রিন কোম্পানি, লাইন কোম্পানি মানে গ্রিন লাইন কোম্পানি আর কি, বাসের যে কোম্পানিটা আছে সেটা। তো বলেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড, এভাবে লিখতে হবে এটা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড, যখন যেটা বলবে সেটা ইনডাইরেক্ট মেথড। তবে ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2016। ঠিক আছে, আমাদের প্রথম যে আমি বলছিলাম 3টে পার্ট রয়েছে এখানে, প্রথম পার্টটাই হবে ক্যাশ ফ্লো অফ, ওই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা মনে রাখতে হবে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস মানে আমাদের যত অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো সব এর ভিতরে আসবে, অপারেটিংয়ের ভিতরে। তো একদম চোখ কান বুঝে, এটা একদম নিয়ম, এটার রুলস। প্রথমেই চলে আসবে নেট ইনকাম, কথা ক্লিয়ার? প্রথমেই চলে আসবে নেট ইনকাম, এখানে যেটা দিয়েছিল সেটা চলে আসবে এখানে নেট ইনকাম 46,890, যেটা দেওয়া থাকবে যে কোনো অঙ্কে। যদি আমাদের যদি এই সাইডে একটা অঙ্ক যদি আমরা দেখি বোঝাতে পারবো। এই যে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেওয়ার পরপরই নেট ইনকাম দিয়ে দিতে হবে, ওইটা আমাদের ফিক্সড একদম, এটা নিয়ম। ঠিক আছে, তো নেট ইনকাম দেওয়ার পরে আমাদের যেটা লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট, অনেক জায়গায় লেখা রয়েছে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, অনেক জায়গায় এটা লেখে, তা আমরা অত দূরে যাবো না, আমরা স্কিপ করবো ওটা, আমরা ডাইরেক্ট লিখবো অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, আমরা ডাইরেক্ট লিখবো অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্ট লেখার পরে আমাদের যেটা আসবে সেটা হলো ডেপ্রিসিয়েশনস, এটা মনে রাখতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেখার পরেই আসবে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এটা মনে রাখতে হবে, এটা সব অঙ্কের জন্যই ফিক্সড। ইনডিরেক্ট মানেই প্রথমে নেট ইনকাম আসবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট একটা লিখতে হবে, এগুলো অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তারপরে যে লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ঠিক আছে, এখন ডেপ্রিসিয়েশন কত ছিল আমাদের সেটা বের করতে হবে। এখানে আমরা একটা অ্যাডিশনাল খরচের ভিতরে দেখছিলাম যে দ্য অপারেটিং অ্যাক্টিভিটিস অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 60,000 টাকা, মানে 60,000 টাকা ডেপ্রিসিয়েশন ছিল। তো সেটা এখানে 60,000 এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, 60,000, আশা করি বুঝতে পারছো। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স গেল। এবার একটা জিনিস বলি, এইখানে একটা সবথেকে বড় কথা আছে, আমরা শুরুতে যদি এখানে প্রিপেইড দিয়ে শুরু করেছি, যদি আমরা প্রিপেইড দিয়ে শুরু করি, এখানে আমাদের প্রিপেইড এক্সপেন্স ছিল, এই যে প্রিপেইড এক্সপেন্স ছিল, যেটা আগে ছিল 16,540, এখন হয়ে গেছে 12,140। ঠিক আছে, ওইটাই তো, ওইটা। তো এখন আমাদের এটা কি কমে গেছে না, তাই না? ডিক্রিজ হয়ে গেছে মানে কমে গেছে, আর ইনক্রিজ মানে বেড়ে গেছে। তো এখানে আমাদের কমে গেলে যোগ করতে হবে, কমে গেলে যোগ করতে হবে, আর বেড়ে গেলে বিয়োগ করতে হবে। ইনক্রিজ হলে যোগ, আর ডিক্রিজ হলে বিয়োগ। এখানে অঙ্কটা একটু এমনই, এটা না করলে মানে সাথে সাথে না করলে এটা আসলে বোঝা দায়। এই যে ডিক্রিজ ইন এক্সপেন্স, ওই প্রিপেড এক্সপেন্স আগে ছিল 16,540, সেখান থেকে 12,140 বাদ দিলে আমাদের 4400 টাকা থাকে। আর এখানে কিন্তু অলরেডি বলেও দিল 4400, যে আমাদের প্রিপেড এক্সপেন্স এই যে 4400 আছে। তো আমরা আমরা ডাইরেক্ট মাইনাস করে আমাদের যেটা হয়েছে সেটা লিখলাম। ঠিক আছে, 4400। তো আমি 3-4টা আইটেম আছে যেগুলো একটু মনে রাখতে হবে। এই যে প্রিপেড এক্সপেন্স, হ্যাঁ প্রিপেড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে যোগ, আর ইনক্রিজ হলে ইন দিয়ে মাইনাস লিখে দিলাম। ঠিক আছে, প্রিপেড এক্সপেন্স। ঠিক আছে, আর এখানে ডিউ লিখে দিলাম, ডিই মানে ডিক্রিজ, আর ইন মানে মাইনাস, আশা করি বোঝা যাবে। তারপরে আমাদের একটা মানে এরা এক এক রকম আইটেম আনছে, তুমি যদি চাও আমি যেটা করি আমার মতো, আমি কি করি এখান থেকে লেখা শুরু করি, লিখে যেটা কমেছে সেটা বাড়িছে সেটা করি। বইতে উল্টোপাল্টা করেছে, তো আমি ওই ওতে যাচ্ছে বইয়ের মতোই করে দেখানোর ট্রাই করতেছি, অঙ্কটা করে বোঝালে ভালো হতো। তো এটা যেহেতু প্রথম ম্যাথ, আমি আশা করি পরে একটা ম্যাথ করে করে আস্তে আস্তে বোঝাবো। ঠিক আছে, তো প্রথমে যেটা এরা আনছে এখানে আমাদের এটা সব থেকে ভালো হয় কি জানো, মূল বই তো নাই, হ্যাঁ এই সাইটে আশা করি আছে, দেখা যাক যদি থাকে তাহলে তো ভালো হবে। আছে। ডিরেক্ট মেথডে যাব না, আমরা ইনডিরেক্ট মেথডে দেখব। যে এখানে ইনডিরেক্ট মেথডের একটা ফর্মুলা দেওয়া আছে। তো এখানে কি কি আসবে, এই যে দেখো অ্যাড, এর ভিতরে কী কী আসবে, ডেপ্রিসিয়েশন আসবে, লস অ্যান্ড সেলস আসবে, তারপরে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আসবে, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, তারপরে এই যে ওখান থেকে লেস যাবে এই যে ফিক্সড অ্যাসেটগুলো, এগুলো একবার দেখতে হবে। হ্যাঁ দেখলে আশা করি বোঝা যাবে। তো এখান থেকে আমাদের যে লস অ্যান্ড সেলস এটা আমাদের ভিতরে আসবে। ঠিক আছে, এই যে এর ভিতরে আমাদের লস অ্যান্ড সেলস, যে আমরা একটুখানি আগে আমরা যদি লস করি কোনো কিছুতে বা লাভ করি, যেটাই করি না কেন কোনো কিছু বিক্রি করে, তা সেটা আমাদের এখানে আসবে। তো আমরা আমাদের একটা ছিল ইকুইপমেন্ট, যেটা দাম ছিল 16,000, আর সেটা থেকে আমাদের 14,000 টাকা বিক্রি করতেছে, 2,000 টাকা লস ছিল। তো লস অ্যান্ড সেলস মানে এটা ডেবিট হবে।
ঠিক আছে, এটা প্লাস প্লাস হবে এক কথায়। যদি লাভ করি তাহলে মাইনাস হবে, আর যদি লস করি তাহলে প্লাস হবে। তাহলে যেহেতু আমাদের 16,000 টাকা জিনিস আমরা বেঁচে দিয়েছি 14,000 টাকায়, তো 2,000 টাকা আমাদের লস ছিল, এই যে এটা প্লাস হয়ে গেছে, লাভ হলে মাইনাস হতো। তারপরেরটা আমাদের যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, যেটা আগে ছিল 64,000, এখন হয়ে গেছে 72,000। কী হয়েছে? ইনক্রিজ হয়েছে, তাই না? তো ইনক্রিজ হলে সেটা হয়ে যায় বিয়োগ। ইনক্রিজ হলে এই যে এটার মতোই আর কি, ইনক্রিজ হলে হবে বিয়োগ, আর ডিক্রিজ হলে হবে যোগ। ঠিক আছে, তো অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা ছিল আগে 72,000 ছিল, মানে এখন 72,000, আর এখন হয়েছে 64,000। ঠিক আছে, তো 8,000 আমাদের ইনক্রিজ হয়েছে, তার মানে এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝানো হয়েছে। তারপরে আমাদের অ্যাকাউন্ট এই ডিক্রিজ ইন ইনভেন্টরি, আমাদের যে ইনভেন্টরিটা ছিল, এই যে এই পাশে ইনভেন্টরিটা ছিল, এই যে ইনভেন্টরি আগে ছিল 47, এখন হয়ে গেছে 1,32,000। ঠিক আছে, মানে কমে গেছে, 1,47,000 থেকে কমে গেছে, মানে ডিক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ হলে যোগ হবে। তো এই যে ডিক্রিজ ইন ইনভেন্টরি 1,47,000 মাইনাস 1,32,000 দিলে 15,000 হয় ডিক্রিজ, মানে এটা। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে যে অ্যাকাউন্টস ইনভেন্টরি, এগুলো আর কি সেম, হ্যাঁ, মানে ডিক্রিজ হলে যোগ আর ইনক্রিজ হলে মাইনাস। অ্যাকাউন্টস পেয়েবল আবার একটু ভিন্ন, ওদের উল্টা। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল যদি ডিক্রিজ হয় তাহলে হবে বিয়োগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে হবে যোগ। অ্যাকাউন্ট পেয়েবল আমাদের আগে ছিল 45, এখন হয়ে গেছে 44, মানে কমে গেছে, তার মানে ডিক্রিজ হয়েছে, তার মানে এটা বিয়োগ হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ইন অ্যাকাউন্টস পেয়েবল, সরি, অ্যাকাউন্টস ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, টাকা 45 থেকে 44 বাদ দিলে 1,000 টাকা যেহেতু ডিক্রিজ হয়েছে, এখানে একটু উল্টো, যদি ডিক্রিজ হয় তাহলে মাইনাস হয়, আর ইনক্রিজ হলে যোগ হয়। ঠিক আছে, এবার এখান থেকে সবগুলো যোগ, মানে যেগুলো ব্র্যাকেট আছে সেগুলো বিয়োগ দেওয়ার, এগুলো যোগ করে এখানে আমরা ডাইরেক্ট 72,400 হয়েছে সেটা লিখে দিয়েছি, দিয়ে এখান থেকে এটা বিয়োগ দেওয়া হয়েছে, এখান থেকে এটা বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, এই যে সরি, এগুলো যোগ হয়, এগুলো সব যোগই হবে। এখান থেকে এটা যোগ করা হয়েছে, যদি এখানে মাইনাস ফিগার থাকতো তাহলে এখান থেকে এটা বিয়োগ যেত। ঠিক আছে, এটা যদি প্লাস ফিগারে রয়েছে এটা যোগ হবে, আর এখানে এটা লিখতে হবে, এই লাইনটা লেখা অবশ্যই মাস্ট, জরুরি। ক্যাশ নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, আর যদি এখানে মাইনাসে আসতো, কথার কথা এখানে ব্র্যাকেট আসতো, তাহলে আমরা লিখতাম এই যে এই প্রোভাইডার, এখানে জাস্ট লিখতাম ইউজড। ঠিক আছে, মানে ইউজড হয়েছে, আর এটা প্রোভাইডেড মানে নিট আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস চালানোর পরেও আমাদের 72,400 টাকা আমাদের লাভ ছিল। আশা করি বুঝতে পারছো, অঙ্কটা করে বোঝা যাবে। আর পরের পেজে যদি যাই, তো এই যে এখানে আমাদের পরের ওই অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজ শেষ করে হবে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেহেতু 3টা পার্টে আমি বলছিলাম পার্ট আছে। তো এর ভিতরে মূলত আমরা যদি কোনো কিছু সেলস করি বা কোনো কিছু পারচেস করি, ইকুইপমেন্টগুলো বা এগুলোই আসবে সাধারণত। ঠিক আছে, তো আমরা একটা ইকুইপমেন্ট সেলস করছিলাম, মনে করে দেখো, সেলস অফ ইকুইপমেন্ট 14,000 টাকা, 16,000 টাকা, তা 16,000 টাকা তো আমরা সেল করছিলাম। ঠিক আছে, যেটা 14,000 টাকা, তো ওইটা চলে আসবে, যেহেতু আমাদের ক্যাশ টাকা আইসে, তো এটা প্লাস অবস্থায় থাকবে। হ্যাঁ, এবারে পারচেস অফ ইকুইপমেন্ট, আমরা একটা পারচেস করছি ইকুইপমেন্ট, যেটা ছিল 65,000। এখানে এরা একটা ক্যালকুলেশন করেছে, বাট আমাদের এখানে অগ্নির দেওয়াই ছিল 65,000। এই যে বলেছে দ্য ইকুইপমেন্ট অর পারচেসড ফ্রম ফর দ্য টাকা 65,000 ক্যাশ, এটা যেহেতু পারচেস করেছে আমাদের টাকা চলে গেছে, এই জন্য 65,000 বিয়োগ হয়েছে। ঠিক আছে, তারপরে সেলস অফ ল্যান্ড, আমরা ওই পাশে দেখছিলাম ইকুইপমেন্ট, যে এখানে ল্যান্ড ওয়াজ সোল্ড করে দিয়েছে, আর কস্ট মানে সোল্ড করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের ল্যান্ড যেটা ছিল আগে, প্রথম এতে ছিল 1.5 লাখ, পরে গেলে 1,25,000, তার মানে 25,000 টাকা ল্যান্ড তারা সোল্ড করে দিয়েছে। মানে কীভাবে বুঝলাম এটা, যেহেতু আমাদের ল্যান্ড এখানে আগে ছিল 1.5 লাখ টাকা, এখন হয়ে গেছে 1,25,000, তার মানে এর ভিতরে 25,000 টাকার ল্যান্ড নাই, তার মানে ওই 25,000 টাকার ল্যান্ডই তারা কী করেছে, সোল্ড করে দিয়েছে। তো যেহেতু সোল্ড করে দিয়েছে, টাকা আসছে, এই জন্য এটা যোগ হয়ে গেছে। তো এই 3টা যোগ বিয়োগ করে আমাদের মাইনাস আকারে চলে আসছে। ঠিক আছে, মানে এটা আমাদের ক্যাশ আরও থেকেও কি ইউজড হয়ে গেছে, বেশি প্রোভাইড করতে পারিনি, তো এখানে সেটা লিখে দিয়েছে নিড ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ইউজ যদি এখানে প্লাস থাকতো, এই মাইনাস পেখানে না আসতো, তাহলে আমরা লিখতাম প্রোভাইড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো এটা হলো পরের ধাপ, 3 নম্বর ধাপ, এটা হলো 2 নম্বর ধাপ। ঠিক আছে, তো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, পরটা হলো ফিনান্সিং, মানে আমাদের যেসবগুলো কোথাও ইনভেস্ট করবো সেইগুলো আর কি। ফিনান্সিং বলতে ওই যে ইয়েগুলো আর কি, কমন স্টক, এগুলো ডিভিডেন্ড পেইড, এগুলো আসে। ঠিক আছে,
তো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস আমাদের জাস্ট এখান থেকে একটা জিনিসই করছিল, সেটা হলো এখান থেকে শুধু ডিভিডেন্ডাই পেড করছিল, আর কোনো টাকা পয়সা সে দেয়নি। মানে আমাদের ক্যাশটাকে দিলে আসবে, না হলে আসবে না। এই যে শুধু জাস্ট পয়সা, এই যে ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা, এই যে 1,05,290 টাকায় জাস্ট ডিভিডেন্ড পেড করছিল, জাস্ট ওইটাই আসবে এখানে। তাহলে ক্যাশ ডিভিডেন্ড আসলো, এই যে ডিভিডেন্ড পেইড দিয়ে দিচ্ছে, যেহেতু এটা মাইনাস ফিগার আছে, ক্যাশ চলে গেছে, এই জন্য মাইনাস ফিগার আছে। তাহলে এটা হবে কি, ক্যাশ নিট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস, মানে এটা ইউজড হয়ে গেল, প্রোভাইড করতে পারিনি, মানে বেশি হয়নি, বেশি হলে প্রোভাইড হবে। তো এটা মাইনাস করেছে 12,000 হয়েছে। এটা হলো আমাদের নিট ডিক্রিজ ইন ক্যাশ, যেহেতু কমে গেছে, মানে মাইনাস ফিগারের কারণে ডিক্রিজ। আর যদি এখানে প্লাসে থাকতে তাহলে এরকম ইনক্রিজ ইন ক্যাশ, ঠিক আছে। এবার আমাদের আগের বছরের যে ক্যাশটা ছিল সেটা এখানে আনতে হবে, না যোগ করতে হবে। এই যে 57,000 ছিল গত বছর, যে তোমার 16 সালের অঙ্ক করছে, 15 সালে ছিল 57,000, তাহলে সেটা আসবে হলো ক্যাশ অ্যাট দ্য বিগিনিং বা ক্যাশ অ্যাট দ্য এন্ডিং অফ দ্য পিরিয়ড, মানে এটা আগের বছরের, ঠিক আছে, মানে শুরুতে যেটা ছিল। তাহলে 57,000 ছিল, তাহলে 12,000 থেকে 57,000 বাদ দিলে 45,000, মানে আমাদের বলছিলাম শুরুতে যে 45,000 মিলে যাবে। তাহলে যে নিট ক্যাশ ইন দ্য পিরিয়ড মিলে গেলে তার অঙ্ক হয়ে যাবে। এই পাশের সাথে আমাদের যে নিট ক্যাশটা যেটা থাকবে, এই যে 45,000, এটার সাথে ম্যাথ মিলে যাবে, মিলে গেলে আমাদের অঙ্ক মনে বোঝা যাবে যে অঙ্ক কারেক্ট আছে। আর অঙ্ক না করলে বোঝা যাবে না, আর এই প্রতিটা নিয়ম একই রকমই অঙ্ক, ঠিক আছে। তো আশা করব এই পাশের যে অঙ্কটা আছে এটা যদি তুমি একা একা করতে পারো, একদম পুরোপুরি সেম টু সেম, কোনো নাই, 13 নম্বর অঙ্কটা যদি করতে পারো, যেটা 18 সালে আসছিলো, এটা যদি করতে পারো একা একা, তাহলে তোমার অঙ্ক সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না।